হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কারেন্ট মার্কেট পরিস্থিতিতে কোন দুটো সেক্টর ভালো করতে পারে সেই নিয়ে আজকে আমাদের ডিসকাশন। দেখুন, এখানে যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড করছেন তাদের কাছে অলরেডি মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ এই ধরনের ফান্ড আছে। তা আমি আজকে সেক্টরাল ফান্ড নিয়ে ডিসকাশন করব। এটা যদি আপনি ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা নয়। যদি ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কিন্তু প্রথমে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এই সেগমেন্টে ইনভেস্টমেন্ট করবেন। আর যাদের পোর্টফোলিও অনেকটা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায় সেই নিয়েই আজকে আমাদের ডিসকাশন। তো কারেন্ট মার্কেট পরিস্থিতিতে যেখানে মার্কেট কারেকশন হয়ে আছে, অলরেডি 15-16% কারেকশন থেকে একটু আবার মার্কেট রিভাইভ করেছে, এই পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খুব ভালো করতে পারে। কেননা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হচ্ছে দেশের ইকোনমির মেরুদণ্ড। BFSI বলে, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স। মানে ধরুন, যখন রুরাল সেক্টর থেকে আরবানে, যখন রুরাল জায়গা থেকে আরবানে লোক আসে তখন চাকরি বাকরি ব্যবসার জন্য, তখন তাদের প্রথমে ইনকাম করার পর তারা বাড়ি বানায়। তো বাড়ি বানাতে গেলে যেটা দরকার হয় হোম লোন। কোনো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যখন বিজনেস স্টার্ট করে তখন স্টার্ট আপের জন্য তাদের লোন দরকার হয়। তো ইকোনমি বাড়তে গেলে ফার্স্টে ব্যাংকের রোল বিরাটভাবে আছে। এবং ব্যাংকিং সেক্টর 2021-এর পর থেকে যদিও প্রফিট হিউজভাবে বাড়ছে, কিন্তু ব্যাংকিং স্টকের কিন্তু সেইভাবে কোনো মুভমেন্ট নেই। আমি আপনাদের দেখাবো, যেটা HDFC ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংকে আমি যদি দেখাই আপনাকে, দেখুন এখানে HDFC ব্যাংকের আমি ফাইন্যান্সিয়াল খুললাম। তো এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 2021 সালে 31,000 কোটি টাকা, 31,857 কোটি টাকার নেট প্রফিট, 72,000 কোটি টাকা, মানে ডবলের থেকেও বেশি হয়েছে। কারেন্ট এখন 72,000 কোটি টাকার নেট প্রফিট আছে, আগে ছিল 31,000 কোটি টাকার। আমরা যদি চার্টে যাই HDFC ব্যাংকের, দেখুন HDFC ব্যাংকের এখানে আমি মার্ক করে রেখেছি, অক্টোবরে এখানে প্রাইস ছিল 1,696 টাকা। আমি জাস্ট এখানে একটা লাইন ড্র করলাম, তো 1,696 টাকা। আর এখন ট্রেড করছে HDFC ব্যাংক 1,908 টাকায়। মানে তো এখান থেকে প্রাইস জাস্ট 12%-এর মতো বেড়েছে, কিন্তু নেট প্রফিট বেড়ে গেছে প্রায় ডবলের কাছাকাছি। তাহলে বুঝতেই পারছেন যে কত বড় অপরচুনিটি এখানে আছে। মানে যখন প্রফিটের সঙ্গে আস্তে আস্তে প্রাইস কিন্তু ম্যাচ করবেই, আজকে না হোক কাল, মানে আজকে না হোক 2 বছর পরেও করবে। সেমভাবে কোটাক মহিন্দ্রা ব্যাংক আমরা যদি দেখি, কোটাক মহিন্দ্রা ব্যাংকে সেম যদি অক্টোবরের প্রফিট দেখেন, অক্টোবর নয়, মার্চের 2021-এ 9,900 কোটি টাকার প্রফিট, এখানে এখন 22,530 কোটি টাকার প্রফিট, মানে ডবলের থেকেও বেশি। এবার কোটাক মহিন্দ্রা ব্যাংকেরও যদি আমি চার্ট খুলে দেখি, এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংকের চার্ট খুলে দেখলেও যেখানে উপরে এখানে দেখুন অল টাইম হাই, যখন 2022-এর এই সময় 2021-এর নভেম্বরে কোটাক মহিন্দ্রা ব্যাংক ওয়াজ ট্রেডিং 2249, 2249 টাকায় ট্রেড করছিল, এখন ট্রেড করছে 2139 টাকায়। মানে যেখানে ছিল প্রাইস তার থেকেও 5%, 6% নিচে। তার মানে প্রফিট ডবলের থেকে 2.5 গুণ হচ্ছে, আর প্রাইস সেকেন্ডের থেকে 5% পড়ে আছে। তার একটা মিসম্যাচ আছে। তো এটাই একটা বিরাট অপরচুনিটি। তো আগামী দিনে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু ভালো হবে। এবং ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে পার্টিকুলার কোনো স্টকে যদি আপনার সেই রিসার্চ না থাকে যে কোনখানে কিনবো, কোনখানে বেচবো, সেই নিয়ে যদি আপনি দ্বিধাগ্রস্ত হন, তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয় মিউচুয়াল ফান্ডের থ্রু ইনভেস্টমেন্ট করুন। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার সেখানে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরের টপ স্টকে ইনভেস্টমেন্ট করছে। তো আমরা এখানে দেখব ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরের যে ফান্ডগুলো আছে তার মধ্যে টপ ফান্ড যেগুলো আছে সেগুলো আমরা বাছার চেষ্টা করব। তো এখানে জাস্ট আমি ফিল্টার লাগিয়ে নিলাম। এখানে লাস্ট 3 বছরের CAGR যেটা আছে, লার্জেস্ট টু স্মলেস্ট, দেখুন এখানে সুন্দরম ফাইন্যান্সিয়াল, ইনভেস্টকো ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল, টাটা ফাইন্যান্সিয়াল, নিপন আর SBI ব্যাংকিং এগুলো উঠে আসছে। এবং শার্প রেশিও অনুযায়ী যদি দেখেন, 10 নম্বর থেকে প্রথম 10টা ফান্ড আমি নিয়ে নিলাম। প্রথম 10টা ফান্ড পারফরমেন্স অনুযায়ী যদি নিয়ে নিই, তাহলে এখানে শার্প রেশিও অনুযায়ী যদি আমরা দেখি, তো লার্জেস্ট টাটা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফান্ড কিন্তু উঠে আসছে, SBI ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফান্ড উঠে আসছে। এবার আমরা যাচ্ছি নেক্সট সেক্টরের ওপরে। নেক্সট সেক্টরে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর। হেলথ কেয়ার সেক্টর এমন একটা সেক্টর যেটা একটা ডিফেন্সিভ সেক্টর। FMCG এবং হেলথ কেয়ার দেশে যুদ্ধকালীন পরিস্থিতিতেও
আপনার হেলথ কেয়ার এবং এফএমসিজি সেক্টরের জরুরত পড়ে। সকালবেলায় উঠে ব্রাশ করি, তো ব্রাশ করতে গেলে আমাদের টুথব্রাশ এবং টুথপেস্ট লাগে। তেমনি আমরা যদি কোনো লাইফস্টাইল ডিজিজের জন্য, ধরুন সুগার, প্রেশার বা কোলেস্ট্রলের জন্য যদি ওষুধ খাই, তো আমাদের সেই ওষুধটা খেতেই হবে। আমার আর্থিক অবস্থা যদি অবনতিও হয়, সেই ওষুধটা আমাদের খেতেই হবে। জেনারেলি কী হয়, লিজার টাইম আমরা স্পেন্ড করি, রেস্টুরেন্টে যাই বা বিভিন্ন জিনিসপত্র কিনি, এক্সট্রা ব্যাগেন করি, যে জিনিসপত্র কিনি সেইগুলো আমরা কাট অফ করি। কিন্তু রেগুলার হিসাবে যেগুলো আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান বা মেডিকেশন এগুলো চাই, তার মধ্যে হেলথ কেয়ার সেক্টর একটা অন্যতম। এবং এখানে যখন রাইজিং ইনকাম ইন্ডিয়াতে ডে বাই ডে বাড়ছে, বিভিন্ন ছেলেমেয়েরা চাকরি করছে এবং যাদের বাবা মাদের অবস্থা আগে ভালো ছিল না, গ্রামে বাড়ি ছিল, তাদের ছেলেমেয়েরাও পড়াশুনো করে মেট্রো সিটিতে আসছে, তারা ভালো চাকরি করছে, তাদের প্রিয়জনদের জন্য তারা হেলথ ইন্স্যুরেন্স কিনছে, নিজেদের জন্য হেলথ ইন্স্যুরেন্স কিনছে। আমি অনেক অ্যানালিস্টের ইন্টারভিউ শুনছিলাম এবং আর্টিকেলও পড়ছিলাম, তাতে বলা হচ্ছে 2027 সালে হেলথ কেয়ারে ইন্ডিয়াতে বুম আসবে। যেটা মেন কারণ হচ্ছে এই যে হেলথ ইন্স্যুরেন্স মানুষ কিনছে। হেলথ ইন্স্যুরেন্স কিনলে কি হয়, যখন আপনি কোনো ট্রিটমেন্ট করাবেন বা কোনো অপারেশন আপনার দরকার পড়বে, তাহলে তার বাবা মাকে সে বেস্ট টু বেস্ট হসপিটালে ট্রিটমেন্ট দিতে চাইবে। এবং বহুত কর্পোরেট বডিজ আছে যারা আজকে হসপিটালে ইনভেস্টমেন্ট করছে, বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে, বিভিন্ন টায়ার 2, টায়ার 3 সিটিতেও বড় বড় বিগ টাইপের হসপিটাল আসছে। তো এখানে হেলথ কেয়ার সেক্টর একটা বুম করার জায়গা আছে। এবং হেলথ কেয়ার সেক্টরে যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে ডাইভার্সিফিকেশন। হেলথ কেয়ার সেক্টর বলতে আমরা শুধুমাত্র হসপিটালকে বুঝি না, ফার্মাসিউটিক্যালের মধ্যে পড়ে, হসপিটাল পড়ে, ডায়াগনস্টিক পড়ে, মেডিকেল ইকুইপমেন্ট পড়ে এবং বায়োটেকনোলজি পড়ে। এই 5টা সেক্টরের ওপরে হেলথ কেয়ার সেক্টর ডিপেন্ড করে। তো এই সব সেক্টরে ইনভেস্টমেন্ট হয় এবং গ্লোবাল ডিমান্ড আছে। ইন্ডিয়াকে বলা হয় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড ডিউ টু রোবাস্ট জেনারিক ড্রাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। যেহেতু ইন্ডিয়া জেনারিক মেডিসিনে একটা জায়ান্ট, সেই জন্য ইন্ডিয়াকে ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তো অনেক ইন্ডিয়ান কোম্পানি আছে যারা বাইরে এক্সপোর্ট করে হিউজ আর্নিং করে, তো সেই সব স্টকে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো যেটা হচ্ছে যে লং টার্ম প্লে, আপনি যদি লং টার্মের জন্য ভাবেন, যে আগামী 15 বছর 20 বছরের জন্য যদি ভাবেন, তাহলে হেলথ কেয়ার সেক্টরে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনারা এসআইপির থ্রুতেও ইনভেস্টমেন্ট করতে পারেন বা লামসামও করতে পারেন। কেননা যত লং টার্মে যাবে, আজকের ডেটে যত লাইফস্টাইল ডিজিজ হবে, সেই লাইফস্টাইল ডিজিজগুলো কিন্তু বাড়তে থাকবে। যত আরাম আমরা ফিল করব, আরাম আমরা নিতে চাইবো, তত আমাদের লাইফস্টাইল ডিজিজ হবে। তা লাইফস্টাইল ডিজিজ হলেই ডাক্তারের দরকার আছে, হেলথ কেয়ার সেক্টরের দরকার আছে। তো এইবার আমরা আসি যে হেলথ কেয়ার সেক্টরের ভালো ফান্ড কী আছে। দেখুন, পার্টিকুলার কোনো একটা হেলথ কেয়ার স্টক, ধরুন অ্যাপোলো হসপিটাল বা কোনো ফার্মাসিউটিক্যাল স্টক, অ্যালেম্বিক ফার্মা বা যে কোনো একটা স্টক, ধরুন অ্যাবট, এই ধরনের স্টক আপনি বাড়বে কি কমবে সেগুলো বোঝা খুব দুরূহ ব্যাপার সাধারণ মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী করা উচিত, আমার মনে হয় সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে একটা হেলথ কেয়ার ভালো ফান্ড নিয়ে নেওয়া উচিত। হেলথ কেয়ার ফান্ড কিছু লিমিটেড ফান্ডের ফান্ড হাউসেই আছে, মোটামুটি 10টা ফান্ড আমি এখানে বেচেছি। এখানে খুব যে ধরনের ফান্ডগুলো উঠে আসছে, এখানে ধরুন আমরা যদি লাস্ট 3 বছরের রোলিং রিটার্ন এখানে বার করি, এখানে লাস্ট 3 বছরের রোলিং রিটার্ন আমরা জাস্ট বের করে নিচ্ছি। এখানে লার্জেস্ট টু স্মলেস্ট আমি যদি করি, দেখুন আইটিআই ফার্মা হেলথ কেয়ার, আইসিআইসিআই ফার্মা হেলথ কেয়ার, এসবিআই হেলথ কেয়ার, টাটা হেলথ কেয়ার, ডিএসপি হেলথ কেয়ার। আমরা যদি এক্সপেন্স রেশিও ধরেও বার করি, স্মলেস্ট টু লার্জেস্ট, যে কার এক্সপেন্স রেশিও কম, সেক্ষেত্রে বন্ধন বিএসসি হেলথ কেয়ার, আইটিআই ফার্মা, মেরেই অ্যাসেট, ডিএসপি হেলথ কেয়ার, এই ধরনের ফান্ডগুলো উঠে আসছে। তো আমরা যদি পারফরমেন্সের দিক থেকেই মেনলি দেখা উচিত কনসিস্টেন্সিতে, তাহলে প্রথম 5টা ফান্ড উঠে আসছে। এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, যাদের 3 বছর বয়স হয়নি তাদের আমি বাদ দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে এক্সপেন্স রেশিও সবথেকে কম যদি আছে, তাহলে আইটিআই, মেরে, ডিএসপি, এই 3টে ফান্ড। টাটাও আপনি নিতে পারেন, এসবিআই হেলথ কেয়ার, এই 5টা ফান্ডের মধ্যে যে কোনো ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনা। মেনলি আমি বলতে চাইলাম যে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর আগামী দিনে বাড়বে। এবং হেলথ কেয়ার সেক্টর আমি অনেক অ্যানালিস্টের ইন্টারভিউ ভিডিও দেখেছি যারা বলছে 2027 সালে হেলথ কেয়ার একটা বুম হবে। সেই জন্য হেলথ কেয়ার সেক্টরে এখন থেকে এক্সপোজার নিয়ে রাখলে আগামী দিনে ভালো রিটার্ন পাওয়ার চান্সেস আছে। যদিও বলে রাখি, আপনি ইনভেস্টমেন্ট করবেন একান্তভাবে আপনার নিজের ডিসিশনে, প্রফিটও আপনার, লসও আপনার। আমার এই চ্যানেলে কাজ হচ্ছে আপনাকে শেখানো, এবং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের
পারমিশন নেই আপনি ইনভেস্টমেন্ট করবেন, এবং সেক্টরাল ফান্ডে কোনোভাবেই 10%-এর ওপরে অ্যালোকেট করবেন না। আমি বলতে চাইছি এটাই যে 1 কোটি টাকা আপনার যদি পোর্টফোলিও হয় তো ম্যাক্সিমাম 10 লাখ টাকা পার্টিকুলার সেক্টরে অ্যালোকেট করবেন। সেক্টরাল ফান্ড একটু রিস্কি টাইপের হয়, গভর্নমেন্ট যদি বাই চান্স পলিসি চেঞ্জ করে দেয় তাহলে ওই সেক্টরের ওপরে ইফেক্ট পড়তে পারে, সেই জন্য 10% করে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।